অনেক সময় পার হয়ে গেছে, আর এভাবে বসে থাকলে চলবে না, এক্ষুনি থানায় যেতে হবে। হ্যাঁ চল, সেটাই করি আমরা, চল। ওই যে চলে আসছে। কি হয়েছে? সল আপনারা বাড়ির সামনে দাঁড়ায় গোল মিটিং শুরু করে দিয়েছেন, কোনো সমস্যা হয়েছে নাই? হ্যাঁ সমস্যা। কাল সারা রাত তুই কোথায় ছিলি? ওই আমার এক বন্ধু রমেশ, ও জন্মদিন ছিল। আমি তার জন্মদিন খুব একটা পছন্দ করিনি, কিন্তু জোর এরে আমারে কইছে তোর আসতেই হবে। রাত্রি আর ছাড়লো না, এই জন্য সকাল সকাল চলে আসলাম। এবার বুঝতে পেরেছি টাকাটা আসলে কোথায় গেছে। তুই তাহলে টাকাটা নিয়ে তোর বন্ধুর বার্থডেতে গিয়েছিলিস, তাই না? টাকা চুরি? টাকা চুরি কি রে হইছে? হ্যাঁ, টাকা চুরি হয়ে গেছে। গতকাল যখন তোর ভাই আমাকে টাকাগুলো দিল তখন তুই ওখানে ছিলি। এখানে 50,000 টাকা আছে, এই টাকা করে তোমার কাছে যত্ন সহকারে রেখে দাও, কালকে সকালে অফিসে জমা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে। ভাবি, ওই কাপড় সাপড় ধুতি দিলেন, তা ধুয়ে দিছি, এখন হয়তো নাড়িয়ে দিলাম। আর কিছু করতে হবে? না, ওই ইয়ের জন্য খাবার বাকি, যা তোর সাহেবের জন্য। ও আচ্ছা ঠিক আছে, আমি খাবার বাইরে দিচ্ছি। আমার টাকাগুলো চুরি হয়ে গেছে, তার মানে তুই নিয়েছিস, টাকাগুলো ভালোই ভালো ফিরিয়ে দে। আপনারা আমারে চোর বানাচ্ছেন? আমি টাকা চোর? বিশ্বাস করেন, আমি কোনো টাকা পয়সা দেখিনি। আর টাকা পয়সা দেখলি বা আমি নিতে যাব কিসের জন্য? কারণ আমি তো এই বাড়ি কাজ করে বেতন পাই, আমার বেতন ফালেই হচ্ছে। শুধু শুধু টাকা নিয়ে আমি করবোটা কি? আর তাছাড়া আমি যদি টাকা নিতামও, তাহলে কি আমি বাড়ি ফিরে আসতাম? আমি তো চলে যেতাম ওই টাকা নিয়ে। তাহলে আপনারা কি কারণে আমারে চোর করছেন কন্দি? হ্যাঁ, ফিরে তো অবশ্যই আসবি, কারণ তুই খুব ভালো করে জানিস যে আমাদের বাড়ি থেকে যেহেতু এতগুলো টাকা হারিয়ে গেছে, আমরা সহজে এটা ছাড় দেব না। আমরা পুলিশের কাছে যাব, পুলিশ কমপ্লেন করব। আর এটা তুই বুঝতে পেরে তাড়াতাড়ি সকালবেলায় বাসায় চলে আসলি। কি ভেবেছিস তুই যে গভীর জলের মাছ সেটা আমরা বুঝতে পারবো না? আমরা সেটা খুব ভালো করেই বুঝে ফেলেছি। আমার কি মনে হয়েছে জানিস, তুই হয়তো কোনো বড় ধরনের ডাকাতি করে এসেছিস, আর তা না হলে কোথাও থেকে মার্ডার করে এখানে এসে গা ঢাকা দিয়েছিস। ভাইয়া, তুমি এখনো কেন দেরি করছো? ওকে যেহেতু হাতের সামনে পেয়েছো, এক্ষুনি আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। দেখ সুলেমান, এই বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে তোকে আমি এই বাড়িতে কাজ দিয়েছি। আমি কিন্তু তোকে রাস্তা থেকে এই বাড়িতে নিয়ে আসছি। দেখ, তোকে আমি রিকোয়েস্ট করতেছি, টাকাগুলো আমার অফিসের খুব জরুরি টাকা, এই টাকাগুলো আজকে সময় মতো না দিতে পারলে আমার চাকরিটা থাকবে না। প্লিজ তুই টাকাগুলো নিয়ে থাকিস, তুই আমাকে টাকাগুলো দিয়ে দে। শোন, টাকা পয়সার লোভ না সবারই আছে, তোকে একটা কথা বলছি, তুই আমাদের টাকাগুলো ফিরিয়ে দে। হ্যাঁ, বৌমা একদম ঠিক কথা বলেছে। তুই টাকাগুলো নিয়েছিস, ওগুলো ফিরিয়ে দে। আর তা যদি না দিস না, এর ফলাফল অনেক খারাপ হবে। বাবা সুলেমান, শোন, আমার ছেলে যেটা বলছে, তুই যদি টাকাগুলো নিয়ে থাকিস দিয়ে দে। আমি জানি তুই ভালো ছেলে, প্লিজ দিয়ে দে, ওর খুব প্রয়োজন টাকাগুলো। বুঝতে পেরেছি, আমরা সবাই তোর সঙ্গে খুব ভদ্র ভাষায় কথা বলছি, তো এই জন্য তোর কানে কথাগুলো ঢুকছে না। তুই সহজে টাকাগুলো দিবি না। ভাইয়া, ওর সঙ্গে আর একটা কথা বাড়িয়েও লাভ নেই। আমরা এক্ষুনি পুলিশের কাছে যাব, আর ওকে পুলিশের কাছে নিয়ে যাব, তারপর বুঝবে কত ধানে কত চাল। আমি কোনো কাজের লোক নই। কি বললে তুমি? তুমি আমাকে বিয়ে করতে পারবে না? এতদিন যাবত তুমি আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এখন কিনা তুমি আমাকে ছেড়ে দিবে? তোমার সন্তান আমার গর্ভে, আর এখন কিনা তুমি আমাকে বিয়ে করতে পারবে না? ঠিক আছে, তুমি যদি আমাকে বিয়ে না করো, এই মুহূর্তে আমি এই ছাদ থেকে লাফ দিয়ে আমি আত্মহত্যা করব। আমি কাজের লোক বাইচে থাকছি, এই আফামনি তো মরতে পারে না। আমি তারে যাই ধরবো, আমি আত্মহত্যা করব। ওরে 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 স্যার, ওরে কোয়ালে বাড়ির লোকজন সবাই, ও স্যার, ও ম্যাডাম, তাড়াতাড়ি আসেন, এই আত্মহত্যা করে ফেলাই দিল। ওরে আমার মেয়েকে ছাড়, আমি বলছি। কি ব্যাপার, তুই ওকে ধরেছিস কেন? আমার চরিত্র নিয়ে কথা করছিলেন তাই না? আমার চরিত্র খারাপ, চরিত্র খারাপ আপনার মাইয়ের। আপনার মাইয়ে আর একটা সিম্বার সাথে প্রেম করে আপনার মাইয়ের পেটে তার বাচ্চা, এখন সে মাইনে নেবে না, তাই আপনার মাইয়ে হেন্দে লাভ দিয়ে মরে যেতে যাচ্ছিল। আমি কাজের লোক যদি না থাকতাম, আজকে আপনার মাইয়ে উপরে চলে যেত। চুপ, একদম কোনো কথা বলবি না, অশিক্ষিত মূর্খের বাচ্চা। আমারে মারলেন কেন? হ্যাঁ, এ নাকি উপকারের প্রতিদান থাপ্পড়? থাপ্পড় দিয়েছি, বেশ করেছি। মা,
এই অশিক্ষিত মূর্খটাকে কই পেয়েছো? আমাদের ছাদে ওঠার সাহস কিভাবে পায়? আরে তোকে তো বলাই হয়নি, ওই বাড়িতে নতুন কাজের ছেলে, এই বাড়িতে কাজ করতে আসছে। কি এই লোকটাকে আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে রাখছো, যার কোনো ডিসিপ্লিন নেই? মেয়ে মানুষ দেখলে জড়িয়ে ধরতে মন চায়, তাই না? আমি ছাদে ওইটা কি খারাপ কাজ করেছি নাই? আপনারে বাঁচাইছি, আপনি তো সুইসাইড করতেছিলেন। মা মা দেখছো, ও সুইসাইডটাও ঠিক মতো বলতে পারতেছে না। এই ছোট লোকের বাচ্চা, বেশি কথা বলিস না। তুই কি বুঝিস? হ্যাঁ, তুই কি বুঝিস? আমি এখানে সুইসাইড করতেছিলাম নাকি টিকটক বানাচ্ছিলাম? ওইদিকে দেখ, ওখানে ক্যামেরা সেট করা আছে, আমি এখানে টিকটক বানাচ্ছিলাম, আর তুই এসে আমাকে জড়িয়ে ধরে আমার পুরো টিকটকটাই নষ্ট করে দিলি। আপনি টিকটক করছিলেন? আমি ভাবলাম আমি কাজের লোক বাইসে থাকতে এই বাড়ির মায়ে তো মস্তি পারে না। আমি কত কষ্ট করে ঝাঁপ দিয়ে দৌড়ে এসে আপনাদের যাচ্ছে ধরে বাঁচালাম, আর আপনি আমার ইমোশন নিয়ে খেললেন না। এই ছেলেই, তুই যে উপরে আসলি, এসে যে আমার মেয়েটাকে এভাবে জড়িয়ে ধরলি, জড়িয়ে ধরার আগে কি তুই একটা আবার ভেবে চিন্তে ধরবি না? ম্যাডাম, আমি আপনার মায়ের কিন্তু এই ফিলিংসের জন্য জড়াই ধরিনি। আমি জড়াই ধরেছি শুধুমাত্র তারে বাঁচানোর জন্য। উল্টো পাল্টা চরিত্রে দাগ দেবেন না। যাই হোক, আপনারা কিন্তু এখন আমার নামটা জানেন না। আমার নামটা শুনবেন না সবাই? আমার তো ডাকতে হবে, কাজের লোক করে ডাকলে কেমন যেন প্রেস্টিজ ইস্যু লাগে। শোনেন, আমার নামটা হচ্ছে সলেমান খান। মানে এই বোম্বের একটা হিরো আছে সালমান খান, তা ওর সাথে তো আমার সাথে যায় না, তাই আমার এই নাম রাহিল সলেমান খান। মা, ভাইয়া, আমার কিন্তু অনেক বেশি বিরক্ত লাগতেছে, ওকে এক্ষুনি এখান থেকে সরাও। শোনো সুলাইমান খান, তুমি কিন্তু এক হিসেবে একটা কাজ ভালোই করছো। আসলে আমার বোনটা বুঝতে পারে নাই, না বুঝে তোমার গায়ে হাত দিয়ে ফেলছে। তুমি কিছু মনে করো না, কিন্তু তুমি যে কাজটা করছো একদম ঠিক কাজ করছো। এই সবার মধ্যে আপনার একটু অন্যরকম পাইছি, তাই এই বাড়ি খাইয়ে যাচ্ছি। তাহলে এখনই আমি গোয়িং টু ফাস্ট অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, ওই কাজের লোকের পিছনে কেন লাগলি বলতো? শোন, তোর বাবার এখন বয়স হয়েছে, আর তাছাড়া শুভ অফিসে যায়, ওর কত কাজ কাম থাকে। এই সংসারের এত কাজ কে করবে বল? আমি যাব বাজার করতে, না তুই যাবি? মা, আমি তোমাকে একবার বলিনি যে এই বাড়িতে কাজের লোক রাখা যাবে না? আমি তোমাকে বলেছি ওকে এই বাড়িতে রাখা যাবে না। এই চা গরম নিজের হাতে বানাইছি, 2 কাপ চা আর বিস্কুট তো দোকান থেকে কিনে নিয়ে আইছি, একদম স্বাদের। আপনি আপামনি খাইয়ে ফেলান, একদম সমস্ত রাগ টাগ পানি হয়ে যাবে। এই যে ম্যাডাম, বড় ম্যাডাম, চা খান। এই, তোকে এখানে কে চা আনতে বলেছে? এতদিন যাবত এই বাড়িতে থাকার পরেও কি কোনো ডিসিপ্লিন শিখিসনি তুই? একটা রুমে প্রবেশ করার আগে যে নক করতে হয় সেটাও তুই জানিস না? আর এখানে কি শুরু করছিস? এটা কি রেল স্টেশন, বাস স্টেশন পাইছিস যেখানে চা গরম করে চিল্লাচ্ছিস? ছোট ম্যাডাম শোনেন, আমি তো এটাকে হকারি করতে আসি নাই। শুনেন, হকারি কেমনে করে জানেন? আমি জানি কিন্তু হকারি কেমনে করে। এই যে সম্মানিত যাত্রী সাধারণ চুপচাপ বসে আছেন, আমার চাটা খায় নেন, কিন্তু আমি কিন্তু এটা কই নাই। আমি কি কইছি? এই যে ছোট ম্যাডাম, বড় ম্যাডাম, আমার বানানো চাটা খায় নেন। এটা হচ্ছে আন্তরিকতা। আপনি হচ্ছেন এই বাড়ির ছোট মালকিন, আর এই যে বড় ম্যাডাম হইতেছে এই বাড়ির বড় মালকিন। আপনাকে সেবা করাই আমার দায়িত্ব। এর জন্য আপনার জন্য চা নিয়ে এসেছি, দয়া করে চাটা খান, আমার উদ্ধার করেন। শোন, তোর চা তুই খা, তোর চা আমার খাওয়ার কোনো দরকার নেই। তুই কি চিন্তা করেছিস আমার সেবা করে তুই আমার মন গলানোর চেষ্টা করছিস? পাবি না, কারণ আমি তোদের মতো ছোট লোকদেরকে খুব ভালো করেই চিনি। নাই, আপনার মধ্যে নাই। বড় ম্যাডাম, ছোট ম্যাডামের মধ্যে এই রসকস বলতে কিন্তু কিচ্ছু নাই। মানে মুখে মধু, যা কয় তাই কর্কশ ভাষায় কয়। জন্মের সময় একটু মধু খাওয়ালে তো ভালো। আচ্ছা বড় ম্যাডাম, ছোট ম্যাডামের চা খাতি হবে না, আপনি একটু চাটা মুখে দিয়ে কন দি। পুদিনা পাতার চা কিরাম হয়েছে? আসলেই তো চাটা অনেক মজা হয়েছে। এই, তুই চাটা খা না, আসলেই চাটা অনেক মজা হয়েছে। তোমার খেতে ইচ্ছা করছে, তুমি খাও, আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই। ও এখানে নাটক শুরু করছে আর তুমি ওর সঙ্গে সঙ্গে সম্মতি দিচ্ছ। বাহ, দেখছেন, আপনার মা খাইয়ে করছে, চাটা মজা হয়েছে। আপনি একটু খান, খাইয়ে দেন, অনেক মজা লাগবে নে, আর আপনার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে না। নেন। এই শোন, তোর চা তুই খা, তোর চা আমার খাওয়ার কোনো দরকার নেই। আমাকে ফার্দার কখনো ডিস্টার্ব করবি না। আদা লেবু চা খেয়ে যান। এই শোন, তোকে আমি বলছি কি, তুই না খুব বেশি একটা আমার মেয়ের আশেপাশে থাকবি না। ও তোকে আসলে পছন্দ করে না, ঠিক আছে? কিছুদিন যাক, তারপরে না হয় তুই ওর সাথে কথা বলার চেষ্টা করিস। এখন যা তো যা, ওর মাথা গরম হয়ে আছে। এই দাঁড়াও, শোনো, এবারের কাজের মানুষটাকে আমার একদম সুন্দর মনে হচ্ছে না।
তোমার তো সন্দেহ লাগবেই। তোমার তো আমাকেই সন্দেহ লাগে আমি তোমার স্বামী কিনা। দেখো, মানুষকে এই ধরনের আজের সন্দেহ করা একদম বাদ দাও। এই কাজের লোকটা অনেক কষ্ট করে ম্যানেজ করে বাড়িতে নিয়ে আসছি। তোমার কি মনে আছে তোমার এই ব্যবহারের জন্য, তোমার এই সমস্ত সন্দেহের জন্য এই বাড়ি থেকে এর আগে দুইটা কাজের লোক পালাইছে। এবার কাজের লোকটা যেন অন্তত থাকে, বুঝতে পারছো? আরে তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে ভালো কথাই বলছি। ওই ছেলেটাকে কোনোভাবে মনে হচ্ছে না যে ওইটা কাজের ছেলে। আমার তো দেখে ওকে মনে হচ্ছে অনেক শিক্ষিত। আর শোনো, আমার কেন জানি মনে হচ্ছে ওই ছেলেটা আমাদের বাসায় কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে, জানো? আরে দেখ, তুমি কি সব বলতেছো না? দেখো, ওই ছেলেটা কিন্তু ইচ্ছে করে এ বাড়িতে আসে নাই। ছেলেটা রাস্তা রাস্তায় ঘুরতেছিল, কাজ করতেছিল, আর আমারও কাজের লোকের দরকার ছিল। তার জন্য ওই ছেলেটা আমি এই বাড়িতে নিয়ে আসছি। দেখো, এইসব আজার চিন্তা ভাবনা বাদ দাও। আমি এখন একটা কাজে যাইতেছি, আমার ডিস্টার্ব করো না। আর কাজের লোকের সাথে যেন কোনো রকম খারাপ ব্যবহার না করা হয়, বইলা দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তোমার জায়গাটা না আমি কাজের ছেলেটাকে দিয়ে দেবো। এই একটা থাপ্পড়ে চাপা দাঁত সব ফেলাই দিব। এই আমি কি বলছি আমার জায়গা ওরে দিতে? হ্যাঁ, আমি বলছি ওর সাথে একটু ভালো ব্যবহার করবা, তাতেই তো হবে। খালি আজের কথা বলো। এই যাও, ভিতরে যাও, কাজ করে যাও। আমার তো এখন কোনো কথা তোমার ভালো লাগবে না। যেদিন একটা অঘটন ঘটবে সেদিন দেখবে না সবাই পস্তাতে হবে। গেলাম আমি। ছোট ম্যাডাম, সেদিনের ওই ব্যবহারের জন্য আমি লজ্জিত। আমি আসলে বুঝতে পারিনি আপনি টিকটক করতেলেন, নিজের কাছে জমে খারাপ ঠেক দিল। তাই আপনার কাছে একটু মাপ চাতে আসলাম যে আপনি আমার উপর যাতে রাগ না করে থাকেন। চুপ, তোর মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। এই, তোকে না আমি বলছিলাম তুই কখনো আমার চোখের সামনে আসবি না, আমার থেকে দূরে দূরে থাকবি। তারপরেও এখানে কেন এসেছিস? আর কি বললি? তুই আমাকে ইচ্ছা করে ওই দিন জড়িয়ে ধরিসনি, তুই ইচ্ছে করেই আমাকে জড়িয়ে ধরছিস। তোদের মতো ছোট লোকদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। যখনই দেখলি যে মালকিনের মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, অন্য একটা অজুহাত বের করে আমাকে জড়িয়ে ধরলি। আপনি আজকেও আমার গালে থাপ্পড় মারলেন, আগের দিনও থাপ্পড় মারিলেন। কেন? গরিব মানুষ বলে কি আমার কোনো আত্মসম্মান বলতে কিছু নেই? শোনেন, আমি গরিব হতে পারি, আমার কিন্তু আত্মসম্মান বোধ আছে। এই যে থাপ্পড়টা আমারে মারলেন, কোনো কারণ থাকলে নয় মারতে পারতেন। আগের দিন না হয়তো আপনিও বুঝতে পারেননি তাই থাপ্পড় মারিছেন, আমিও বুঝতে পারিনি তাই থাপ্পড় খাইছি। আজকে তো আমি মাপ সাথে আইলাম, আপনি আমারে তাও থাপ্পড় মারলেন। যাই হোক, আসলে সত্যি কথা কি, এই পৃথিবীতে সত্যি কথার কোনো বাত নেই। যারা মিথ্যে কথা কয় তাকে কথার বাত আছে, আর আমরা যারা সত্যি কথা কই এই সত্যিবাদীকে সত্যি কোনো বাত হয় না। এই শোন, তুই না আমাকে তো লেকচার দিস না। তোর লেকচার শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। এখানে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম, এসে আমার কাজটাও নষ্ট করলি আর উল্টে আমাকে লেকচার দেওয়া শুরু করলি। নিজেকে কি মনে করিস? অনেক শিক্ষিত মনে করিস নাকি নিজেকে অনেক বুদ্ধিমান মনে করিস? শোন, তোদের মতো ছোট লোক মূর্খ গ্রামের খ্যাপদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। তোরা সবসময় এরকম অজুহাত বের করিস, সুযোগ খুঁজিস আর মেয়েদেরকে জড়িয়ে ধরিস। শোনেন ম্যাডাম, আমি গ্রামের খ্যাত হতে পারি, কিন্তু মানুষের সম্মান করতে জানি। মায়ের সম্মান আমাদের মেলা বড়। আপনার আমি বাঁচাতে চাইলাম, আমি আপনার এই ইচ্ছের জাইপটে ধরিলাম না। আমি আবারও করছি, আমার যদি জাইপটে ধরার ইচ্ছে থাকতো তাহলে অন্য বাহানায় আমি আপনারে জাইপটে ধরতাম, কিন্তু আমি বুঝতে পারিনি আপনি টিকটক করতিলেন। যদি জানতাম তাহলে আপনার দিক ফিরেও তাকাতাম না। আমি চলে যাচ্ছি। জাস্ট অসহ্য লাগে। যা করেছিস না একদম ঠিকই করেছিস। এখানে আমি হলে না আর দুইটা থাপ্পড় কষিয়ে ধরে দিতাম। আমি একটা কথা বুঝলাম না, সামান্য একজন কাজের ছেলেকে নিয়ে এত মাথামাতি করার কি আছে? তোর ভাই না এবার একটু বেশি বেশি করে ফেলছে। ঠিক বলছো ভাবি, আমার সবার উপর প্রচুর বিরক্ত লাগতেছে। এই কাজের লোকটাকে নিয়ে এত বেশি মাতামাতি করতেছে, আর ও তো সুযোগ পেয়ে সবাইকে পেয়ে বসছে। সারাটাক্ষণ অজুহাত খুঁজবে। আর তুমি দেখছো সব সময় আমার পিছনে পিছনে ঘোরাফেরা করে, আমার সাথে কিভাবে কথা বলবে, কিভাবে আমার কাছে আসবে। আমার এই লোকটাকে কেমন জানি সন্দেহ হয়। সন্দেহ তো আমারও হয়। মানবে কি করে? ভাইয়াই তো এই লোকটাকে এই বাড়িতে নিয়ে এসেছে, আর ওই লোকটাকে যদি কেউ কিছু বলে তাহলে ভাইয়া ওর হয়ে প্রতিবাদ করবে। সবকিছুর জন্য ভাইয়া দায়ী। তুমি ভাইকে কিছু বলতে পারো না? কিন্তু তোর ভাই তো আমার কোনো কথাই শুনছে না, উল্টো আমাকে বকাঝকা করছে। বুঝতে পেরেছি, ভাইয়াকে দিয়ে কিচ্ছু করানো যাবে না। যা করার আমাদেরই করতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব এই কাজের লোকটাকে আমাদের বাসা থেকে বের করতে হবে। শোনো ভাবি, আজকে রাতেই তুমি আমি মিলে একটা প্ল্যান করব। প্ল্যান করে এই লোকটাকে এই বাসা থেকে তাড়াবো। না না বাবা, ভুলেও না। যদি এমনটা করিস তোর ভাইয়া যদি জানতে পারে তাহলে আমাদের দুজনকে মার খাওয়া লাগবে। ভাবি এত ভয় পাচ্ছ কেন? ভাইয়া কিচ্ছু টের পাবে না।
আমি তোমাকে বলছি আমি সুন্দর একটা প্ল্যান বের করব। আমি তোমাকে বলছি আমি সুন্দর একটা প্ল্যান বের করব, ভাইয়া কিচ্ছু টের পাবে না, আর ও বাড়িতেও থাকতে পারবে না। আচ্ছা চল, সন্ধ্যা হয়ে আসছে। আপনি এত বেখেয়ালি কেন? একটা জিনিসও গুছিয়ে রাখতে পারেন না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দিস আর ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফর আওয়ার প্রজেক্ট। ট্রাই টু ফাইন্ড দ্য ডকুমেন্টস অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি যদি ডকুমেন্টসটা না পান, উইল ভেরি লস ফর আওয়ার কাম। আপনি যদি ডকুমেন্টসটা না পান, our company will be lost a lot. Understand? I'll fire you. বাপরে, এসব আমি কি শুনলাম? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে সামান্য একটা চাকর, সে কিনা ইংলিশ এত সুন্দর করে কথা বলছে। আমার কি মনে হয় জানো, কোথাও না খুন খারাপি করে চলে এসেছে, এসে আমাদের বাসায় আশ্রয় নিয়েছে। হ্যাঁ ভাবি, তুমি ঠিক বলেছো। ওর কাছ থেকে আমাদের সবার এখন সাবধান হওয়া উচিত। ওকে এভাবে ছাড় দেওয়া যাবে না, ওর উপর নজর রাখতে হবে। এখন তো কিছু করতে পারবো না, যা হবে সকালে দেখা যাবে। চলো চলো। তুমি চলে এসেছো? হ্যাঁ। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আরে তোমাকে বলেছিলাম না, ওই কাজের ছেলেটা অনেক সন্দেহজনক। আজকে কি করেছে জানো? কার সাথে যেন ইংরেজিতে ফটো ফটো করেই যাচ্ছে। এই তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না ও তো ইংলিশ সবসময় বকবক করে, আরে ও ভুলভাল ইংলিশ বলে, এইসব কখনো কানে নেবে না, বুঝছো? আরে বাবা, তুমি যেমনটা ভাবছো আমিও তেমনটাই ভেবেছিলাম, কিন্তু না, এখন তো দেখছি পুরোটাই উল্টা। আমার মনে হচ্ছে ছেলেটা অনেক শিক্ষিত, ও কোনো মতলব দিয়ে আমাদের বাসায় ঢুকেছে। এই শোনো, মাত্র আমি অফিস থেকে আসছি, আসার সাথে সাথে এই কাজের ছেলে কি করছে, ইংলিশে কথা বলছে, সেইটা বলছে, এসব তোমাকে শুনতে চাইছি? আমি আসছি কই আমার জন্য পানি আনবা, আমার জন্য খাবারের ব্যবস্থা করবা, তা না করে তুমি কি বলতেছো যে কাজের ছেলে এটা করছে এটা করছে। তোমাকে আমি বারবার বলছি এই সমস্ত আজের সন্দেহ করা বাদ দাও, ফাইজলামি শুরু করছো। এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে এখান থেকে যাও, গিয়ে আমার জন্য খাবারের ব্যবস্থা করো। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? ঠিক আছে, আমার কথা তোমাকে বিশ্বাস করা লাগবে না, তোমার বোনকে গিয়ে জিজ্ঞাসা করো, তোমার বোন তোমাকে সবটা বলবে। আরে দেখ, ওকে কি জিজ্ঞেস করবো? আর ও তো সেম তোমার মতো, কাজের ছেলেটাকে সহ্যই করতে পারে না, সবসময় চিন্তা ভাবনা থাকে কিভাবে বাড়ি থেকে বের করবে। তোমাদের দুইজনে কারোর সাথে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আমি অফিস থেকে কাজ করে আসছি, আমি প্রচুর টায়ার্ড, তুমি যে আমার খাবার ব্যবস্থা করো, যাও। কি হলো? চুপচাপ বসেই থাকবে? সেই কখন থেকে বসে বসে কি ভাবছো বলো তো? কিছু একটা বলো, কি হয়েছে? না, তেমন কিছু হয়নি, ভাবতেছি আমার মেয়েটাকে নিয়ে। মেয়েটাকে নিয়ে? মেয়েটা আবার কি করেছে? না, আর কিছু করেনি, হয়তো বড় হয়েছে না, ওর বিয়ে শাদী দেওয়াটা খুব প্রয়োজন। এই তুমি কি বলছো? আমার এতটুকু না একটা মেয়েকে তুমি বিয়ে দিতে চাচ্ছ? মানে আমার মেয়েটা কি কারো ঘাড়ের উপরে আছে? হ্যাঁ শোনো, দেশের যে দিনকাল পড়ছে তাতে কোনো ভরসা পাওয়া যায় না। যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে তত টেনশন মুক্ত থাকবে, তাই আমি ওর বিয়েটা দিয়ে টেনশন মুক্ত থাকতে চাই। খুব ভালো কথা, তুমি তাকে বিয়ে দিয়ে টেনশন মুক্ত হইতে চাও। আমার মেয়ের সাথে আগে কথা বলতে হবে, ও লেখাপড়াটা অন্তত শেষ হোক। তা কিছু না করেই তুমি আগেই বিয়ের জন্য অস্থির হয়ে গেছো। শুনো, বিয়ে শাদী নিয়ে এখনই কোনো কথা নেই, আগে আমার মেয়ের লেখাপড়া শেষ হবে, তারপরে বিয়ে শাদী। আর বিয়ের পরও তো লেখাপড়া করতে পারবি। কি হয়েছে আম্মা, কি নিয়ে কথা বলছেন? আর বলো না, তোমার শ্বশুর মনির বিয়ের ব্যাপারে কথা বলছে। হ্যাঁ ঠিকই তো বলেছে, মনে তো অনেক বড় হয়ে গিয়েছে। এক কাজ করুন না আম্মা, আমার চাচাতো ভাই যেটা বাইরে থাকে ওর সাথে বিয়েটা দিলে কেমন হয়? বৌমা, তুমি এসব কি কথাবার্তা বলছো? আমার মনির কি বিয়ের বয়স হয়েছে নাকি? তোমার শ্বশুর যেরকম পাগল হয়েছে তুমিও তো তার সাথে সাথে পাগলের মতনই কথা বলছো। দেখো বৌমা, মনির বয়স হয়েছে, মনিকে আমি বিয়ে দিব, কিন্তু তোমার ভাইয়ের সাথে না। ও হ্যাঁ, তোমার ভাইকে বলে দিও তোমার ভাই যেন মনিকে দিয়ে স্বপ্ন না দেখে। বাবা কি সব বলছেন? ওর সাথে বিয়ে দিলেও তো মনি অনেক সুখে থাকবে, আর তাছাড়াও অনেক ভালো স্যালারি পাই, মনিকে অনেক সুখে রাখবে ও। দেখো, আমি আত্মীয়ের মধ্যে আত্মীয় করতে চাই না। সবচেয়ে বড় কথা হলো আমি মনির জন্য পাত্র ঠিক করে রেখেছি। কি বললে তুমি? মনির জন্য তুমি পাত্র দেখে রেখেছো, অথচ আমি কিছুই জানি না? হ্যাঁ, আমি তোমাদেরকে বলিনি।
সময় হোক তখন আমি সবাইকে বলে দিব। মনি কার সাথে বিয়ে ঠিক করেছে তখন দেখতে পারবে। সময় হলে আমাকে বলবে। তো তোমার সেই সময়টা কবে হবে শুনি? মনি কি শুধু তোমার একলার মেয়ে? মনি কি আমার মেয়ে না? তুমি তার জন্য কোন পাত্র ঠিক করে রেখেছো মনে মনে, সেটা তো জানার অধিকার আমারও আছে, তাই না? হ্যাঁ বাবা, আম্মা তো ঠিকই বলছে। আপনি মনিকে কার সাথে বিয়ে দিবেন এটা তো আমাদেরও একটা দেখার ব্যাপার আছে। দেখো, আমি কথা বলতে চাচ্ছি না। মনির বিয়ে যত তাড়াতাড়ি পারি আমি ওকে বিয়ে দিয়ে দিব। বাবা, আপনি কি আমাকে কোনোভাবে ছোট করার কথা ভাবছেন? মানে আমার ভাইয়ের সাথে মনির বিয়ের কথা বললাম বলে আপনি আমাকে ছোট চোখে দেখছেন? দেখবেই তো, দেখবে না? কারণ সে তো তার মেয়ের জন্য পাত্র পছন্দ করে রেখেছে। যাই হোক বৌমা, গিয়ে দেখো তো এই যে আমাদের কাজের ছেলেটা, কি যেন নাম, সোলেমান, ও কোথায় একটু দেখো তো। ঠিক আছে। আরে তুমি না বললে বিছানায় বালিশের নিচে তুমি টাকা রাখছো? কই, আমি তো কোথাও টাকা খুঁজে পেতেছি না। আরে বাবা, আমি তো ওইখানেই রেখেছি, ভালো করে দেখো, পেয়ে যাবে। আরে শুধু ভালো না, পুরো বিছানা আমি এলোমেলো করে দেখছি, আমি কোথাও টাকাটা পাইতেছি না। আরে বাবা, আমি তো ওইখানেই রেখেছি, তুমি ভালো করে গিয়ে খোঁজো। শুধু ভালো করে না, পুরো বিছানা আমি এলোমেলো করে খুঁজছি, কোথাও টাকাটা পাইতেছি না। শুধু বিছানাই না, ঘরের ওয়ার্ড্রোব চেক করছি, আলমারি চেক করছি, কোথাও টাকাটা পাইতেছি না। কি বলো? আমি তো বিছানার নিচে রেখেছিলাম। টাকাগুলো কোথায় গেলো? আমার মনে হচ্ছে তোমার দেখতে ভুল হয়েছে, তুমি একটু ভালোভাবে দেখো। এই, কি ফাজলামু? হ্যাঁ, সামান্য কিছু টাকা দিছি, সেটা তুমি সামনে রাখতে পারতেছো না? কি শুরু করছো তুমি? হ্যাঁ, আরে কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছিস কেন? আরে মা, আর বলো না। আমি ওকে কিছু টাকা দিয়েছিলাম টাকাগুলো রাখার জন্য, সে টাকাগুলো কোথায় রাখছি সে বলতেই পারতেছে না। টাকাগুলো এই মুহূর্তে আমার অফিসে জমা দিতে হবে, না দিলে আমার চাকরি থাকবে না। কি বলছিস বৌমা? তুমি টাকা কোথায় রেখেছিলে যে শুভ টাকা খুঁজে পাচ্ছে না? আম্মা, আমার খুব ভালো করে মনে আছে, ও যখন আমাকে টাকাগুলো দিয়েছিল আমি বিছানার নিচে টাকাগুলো রেখেছিলাম, কিন্তু এখন টাকাগুলো কোথায় গেল আমি সত্যি জানি না। বৌমা, তুমি একটু ভালো করে মনে করে দেখো তো, টাকাগুলো কোথায় রেখেছিলে? বিছানার নিচে রেখেছিলে নাকি অন্য কোথাও? একটু মনে করো তো মা। মা, ও কি বলবে? ও আমাকে বলতেছে ও নাকি বিছানায় বালিশের নিচে টাকা রাখছে। আমি পুরো বিছানা এলোমেলো করে খুঁজছি, কোথাও টাকা পাইনি। শুধু বিছানা না, ঘরের ওয়ার্ড্রোব চেক করছি, আলমারি চেক করছি, ঘরে কোথাও টাকা নেই। টাকাটা কোথায় গেল? টাকা কি ভূতে এসে নিয়ে গেল? তোমরা এখনো বুঝতে পারছো না? টাকাটা আমাদের বাসার কাজের লোকটাই চুরি করেছে। ওকে আমি কেন সহ্য করতে পারি না? ওর চেহারাটা দেখলেই তো মনে হয় ও চোরের বংশধর। আর তোমরা এখনো কনফিউজড? ওর ঘরে গিয়ে তল্লাশি করো, দেখবে টাকাটা সুরসুর করে বেরিয়ে আসবে। হ্যাঁ আম্মা, হতে পারে, কারণ ও যখন আমাকে টাকাগুলো দিয়েছিল তখন কিন্তু কাজের ছেলেটা আমার সামনেই ছিল। এই, এখন ঠাস করে কাজের ছেলে দোষ দিয়ে ফেললি? হ্যাঁ, টাকা ও নিছে, টাকা তুই তোর বাবার বাড়িতে দিয়ে আসছিস, সেইটা বল। আহা বাবা, এত রাগারাগি করিস না তো, আগে গিয়ে চল দেখি ওখানে পাই কিনা। চল চলো। আমি পেটের দায়ে ওই বাড়িতে আসিনি। আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আরাফ চৌধুরীর একমাত্র সন্তান সৈকত চৌধুরী। আমি এখানে এসেছিলাম আপনার জন্য। সাইফুল, তুই যাই বলিস না কেন, প্রয়োজনটা তো মনে হয় পেয়ে গেছি রে। আচ্ছা, এই মেয়েটাকে রে? শিকদার সাহেবের মাইয়া। শিকদার সাহেবের মেয়ে বিয়ে দিছে নাকি? না ভাই, ওই বড়লোক ঘর থেকে বহুত বিয়ে হয়। মাইয়া খুব শখ, সে গরিব ঘরে বিয়ে করবে। বড়লোক পোলা এখন পছন্দ করে না। তাহলে প্ল্যানটা করাই যাক। আমি সেদিন ভেবেছিলাম এই মেয়েটা হয়তো অনেক ভালো মনের মানুষ, মানুষের বিপদে এগিয়ে আসে, যেটা আমি সবসময় চাইতাম। কিন্তু তার ব্যবহারে আমি বুঝতে পেরেছিলাম তাকে নিয়ে হয়তো সংসার করা কখনোই সম্ভব হবে না। আমি চেয়েছিলাম এমন একটা মানুষ, যে মানুষটা শুধুমাত্র টাকা পয়সা নয়, মানুষকে ভালোবাসবে, তার মনুষ্যত্বকে ভালোবাসবে, তার আচার ব্যবহারকে ভালোবাসবে। বাট আপনারা কাজের লোকের সাথে যেমন ব্যবহার করেন, একটা রাস্তার কুকুরের সাথেও কেউ এমন ব্যবহার করে না। মনি, আমি আপনাকে চিনতে ভুল করে ফেলেছিলাম, তাই আমার শুধু শুধু সময়গুলোই নষ্ট হলো। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আসছি, ভালো থাকবে।